আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙানিকে পরোয়া করবে না, তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণকর। আমরা একটা সুন্দর, শান্তিপূর্ণ, মানবিক দেশ চাই। আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই। আমরা একটা জাস্ট সোসাইটি চাই, সুবিচারপূর্ণ একটা সোসাইটি চাই। এবং আমরা আমাদের যুবকদেরকে এদেশের উন্নয়নের কারিগর হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সমাজ পরিচালনার দায়িত্ব আমরা ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দিতে চাই। সেই বাংলাদেশ গঠনে, এমন একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনে আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সম্মান রেখে সকলকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের যে প্রয়াস, সেই প্রয়াসে আমরা দেশবাসীর পরামর্শ চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, পাশে চাই, সাথে চাই। দেশের ভিতরে আমাদের আন্দোলনকামী জনগণের পাশাপাশি বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন এবং এখনও কোনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছেন। আমরা সরকারকে অনুরোধ করব দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব যেন সরকার পালন করেন। আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করেছি গত 15.5 বৎসর টানা এই জাতির এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল। বাঁচার অধিকার, ন্যায়বিচার পাওয়ার অধিকার, মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, সর্বোপরি তার নিজের মূল্যবান ভোটটি পছন্দের দল এবং প্রার্থীকে দেওয়ার অধিকার সবগুলোই কেড়ে নেওয়া হয়েছিল। অনেক প্রতিভাবান মানুষকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে জোর করে অবসরে পাঠানো হয়েছে। কাউকে কাউকে ওএসডি করে রাখা হয়েছে। এই সংখ্যা 100 নয়, হাজারের মিছিল ছিল। আবার আন্দোলনের পক্ষে থাকার কারণে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল। আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এই সরকারের কাছে জনগণের জান, মাল, ইজ্জত, আবরু কোনো ধরনের কোনো মর্যাদা ছিল না, কোনো নিরাপত্তা ছিল না। এই সকল নিরাপত্তাই কেড়ে নেওয়া হয়েছে। 13 সালে আমরা লক্ষ্য করেছি শাহবাগের কেন্দ্রস্থলে যে আসর বসানো হয়েছিল, দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। তখন 2টা সরকার প্যারালাল চলছিল। একটা সরকার ছিল সংসদ কেন্দ্রিক, আরেকটা ছিল শাহবাগ কেন্দ্রিক। শাহবাগের সরকারই সংসদীয় সরকারের চাইতে ক্ষমতাবান হয়ে উঠেছিল। তাদের কথায় বাংলাদেশের জাতীয় পতাকা উঠত এবং নামত। জাতি বিস্ময়করভাবে এই সমস্ত বিশৃঙ্খলা লক্ষ্য করেছে এবং রাষ্ট্র থেকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত ট্রমা এবং স্কার নিয়ে এই জাতি বেঁচে ছিল এবং প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধেই সোচ্চার হয়েছিল। 15.5 বৎসরের এই জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানতুল্য ছাত্রছাত্রী যুব সমাজের মাধ্যমেই এ বৎসরের 5 আগস্ট সরিয়ে দিয়েছে। কিন্তু এই সরিয়ে দেওয়াটাও খুব সুখের ছিল না। কম বেশি 2000 আদম সন্তানকে এই দেশের নির্মমভাবে খুন করা হয়েছে। স্থল থেকে খুন করা হয়েছে, আকাশ থেকেও গুলি করে খুন করা হয়েছে। এই জন্য জাতির বিরুদ্ধে সরকারের যুদ্ধ ছিল। আমরাও তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আরেকবার। তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, নূতন বাংলাদেশ। সুতরাং এই জাতিকে তাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ঋণ পরিশোধে যত্নশীল হতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের অন্যতম মৌলিক 2টি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি হচ্ছে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করে। এগুলোকে আবার পুনর্বিন্যাস করা লাগবে বিবেক এবং বাস্তবতার আলোকে। এই ভোটার তালিকায় আমরা নিশ্চয়ই সবাই একমত হব। গত 3টি ভোট পর কোনো ভোটই না হওয়ার কারণে এদেশের মানুষ ভোটের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলে। অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোট দেওয়ার, কিন্তু তারা ভোটার হওয়ার আগ্রহই তারা অন্তরে ধারণ করতো না। যে যুব সমাজের মাধ্যমে এই পরিবর্তন এসেছে,
অবশ্যই তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা। এর জন্য যৌক্তিক যে সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে আমরা দেওয়ার পক্ষে। আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই। পাশাপাশি এবারকার এই যুদ্ধটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই, প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গত 11 ডিসেম্বর বুধবার সকাল 10টায় বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রিয় দর্শক, চলুন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশনে উপস্থিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, শুরা সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার আজকের এই অধিবেশন এমন একটি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমাদের প্রিয় জন্মভূমি এবছরের 5ই আগস্ট একটি কাঙ্ক্ষিত পরিবর্তন উপহার পেয়েছে। আমি আমার বক্তব্যের সূচনায় আরেকবার এই পরিবর্তনের মূল কারিগর, নায়ক, দেশে বিদেশে অংশগ্রহণকারী পরিবর্তনের সহযোদ্ধা, বিশেষভাবে যারা তাদের মূল্যবান জীবন জাতিকে এমন একটি কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দেওয়ার জন্য উৎসর্গ করেছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। অসংখ্য সহকর্মী, ভাই বোন, দেশের নাগরিক, বিশেষ করে যুব সমাজের সদস্যবৃন্দা, তারা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অনেকে পঙ্গু হয়ে পড়েছেন, অনেকে মেরুদণ্ড আঘাত পেয়ে হাসপাতালের বেডে অবশ হয়ে পড়ে আছে, অনেকে চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। এরকম সকল আঘাতপ্রাপ্ত এবং কষ্ট নিয়ে যারা বেঁচে আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। দেশের ভিতরে আমাদের আন্দোলনকামী জনগণের পাশাপাশি বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল, জুলুম, হয়রানির শিকার হয়েছেন এবং এখনও কোনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছে। আমরা সরকারকে অনুরোধ করব দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব যেন সরকার পালন করেন। আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করেছি গত 15.5 বৎসর টানা এই জাতির এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল। বাঁচার অধিকার, বিচার পাওয়ার অধিকার, মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, সর্বোপরি তার নিজের মূল্যবান ভোটটি পছন্দের দল এবং প্রার্থীকে দেওয়ার অধিকার সবগুলোই কেড়ে নেওয়া হয়েছিল। অনেক প্রতিভাবান মানুষকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে জোর করে অবসরে পাঠানো হয়েছে, কাউকে কাউকে ওএসডি করে রাখা হয়েছে। এই সংখ্যা 100 নয়, হাজারের মিছিল ছিল। আবার আন্দোলনের পক্ষে থাকার কারণে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল, আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এই সরকারের কাছে জনগণের জান, মাল, ইজ্জত, আবরু কোনো ধরনের কোনো মর্যাদা ছিল না, কোনো নিরাপত্তা ছিল না। এই সকল নিরাপত্তাই কেড়ে নেওয়া হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে 57 জন কমিটেড চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করুন। এরপরে আঘাতটা দেওয়া হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীর উপর। আমাদের 2 জন সাবেক আমিরে জামাত জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সহ
11 জন সহকর্মীকে নির্মমভাবে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ তখনও করেছি, এখনও প্রতিবাদ জানাই এবং আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করবেন। পাশাপাশি আমরা 1 জুলাই এই বছরের আগেই 500-র অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছি। তাদের মধ্যে নারীরা আছেন, পুরুষরা আছেন, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা আছেন এবং বয়স্ক মানুষদেরকেও তারা ছাড় দেয়নি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। এর পাশাপাশি বিরোধী দলের অন্যান্য যাদেরকে হত্যা করা হয়েছে একই অবস্থা তাদের ক্ষেত্রে ছিল, যদিও নেতৃত্বের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের। এই ক্ষতিটা অন্য কোনো দলের হয়নি। আমরা এরকম নির্যাতনের শিকার হয়ে স্বৈর শাসকের হাতে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদেরও শাহাদাত কামনা করছি। আমাদের দলের বাইরেও যারা পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য মহান দরবারে কল্যাণের দোয়া করি। অসংখ্য আলিম ওলামা যাদের উপরে আঘাত দেওয়া হয়েছিল মূলত 13 সালে 5ই মে শাপলা চত্বরকে কেন্দ্র করে একটা শান্তিপূর্ণ সমাবেশে রাতের অন্ধকারে কিভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছিল তার সাক্ষী এদেশের জনমানুষ এবং বিশ্ববাসী। কতজন মানুষকে সেদিন খুন করা হয়েছিল তার হদিস আজও পাওয়া যায়। কোথায় তাদেরকে নিয়ে গায়েব করা হয়েছে লাশগুলো তাদের পরিবার তা জানতে পারেন। এরপরে আবার 21 সালে একই তাণ্ডব অসংখ্য আলিম উলামা হেফাজতের নেতৃবৃন্দের উপরে চালানো হয়েছিল। হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেলে নেওয়া হয়েছে। কার্যত আমাদের বাড়িঘর জেলেই পরিণত হয়েছিল। জেলের ভিতরেও জেল, বাইরেও জেল, গোটা দেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল। অনেক বিবেকবান নিরীহ মানুষ এই তাণ্ডবের কারণে তখন দেশ ছেড়ে ভিন্ন দেশে তারা ঠিকানা খুঁজতে বাধ্য হয়েছিলেন। অনেক প্রতিভাবান সাংবাদিক তাদের বিবেকের জায়গা থেকে রিপোর্ট করার কারণে এই দেশে তারা নিরাপদ থাকতে পারেননি বলে অনেককে দেশ ছেড়ে চলে যেতে হয়। 13 সালে আমরা লক্ষ্য করেছি শাহবাগের কেন্দ্রস্থলে যে আসর বসানো হয়েছিল, দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। তখন 2টা সরকার প্যারালাল চলছিল। একটা সরকার ছিল সংসদ কেন্দ্রিক, আরেকটা ছিল শাহবাগ কেন্দ্রিক। শাহবাগের সরকারই সংসদীয় সরকারের চাইতে ক্ষমতাবান হয়ে উঠেছিল। তাদের কথায় বাংলাদেশের জাতীয় পতাকা উঠত এবং নামত। জাতি বিস্ময়করভাবে এই সমস্ত বিশৃঙ্খলা লক্ষ্য করেছে এবং রাষ্ট্র থেকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত ট্রমা এবং স্কার নিয়ে এই জাতি বেঁচে ছিল এবং প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধেই সোচ্চার হয়েছিল। 15.5 বৎসরের এই জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানতুল্য ছাত্রছাত্রী যুব সমাজের মাধ্যমেই এ বৎসরের 5 আগস্ট সরিয়ে দিয়েছে। কিন্তু এই সরিয়ে দেওয়াটাও খুব সুখের ছিল না। কম বেশি 2000 আদম সন্তানকে এই দেশের নির্মমভাবে খুন করা হয়েছে। স্থল থেকে খুন করা হয়েছে, আকাশ থেকেও গুলি করে খুন করা হয়েছে। এ যেন জাতির বিরুদ্ধে সরকারের যুদ্ধ ছিল। আমরাও তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আরেকবার। তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, নূতন বাংলাদেশ। সুতরাং এই জাতিকে তাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ঋণ পরিশোধে যত্নশীল হতে হবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের সন্তানদের, নাগরিকদের এই রক্তেও এর মর্যাদা আমরা দিতে চাই। এর বিনিময়ে তারা যে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার সমৃদ্ধ একটি সমাজ চাই, বৈষম্যহীন একটা সমাজ চাই। সেই বৈষম্যহীন এবং ন্যায় বিচার সমৃদ্ধ সমাজ গড়তে হলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাউকে না কাউকে এদেশের দায়িত্ব তুলে নিতে হবে হাতে। এই সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এর জন্য একটি রোডম্যাপ দরকার। এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। আবারও আমরা একই কথা তাদেরকে বলবো। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের অন্যতম মৌলিক 2টি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি হচ্ছে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করে। এগুলোকে আবার পুনর্বিন্যাস করা লাগবে বিবেক এবং বাস্তবতার আলোকে। এই ভোটার তালিকায় আমরা নিশ্চয়ই সবাই একমত হব
গত 3টি ভোট পর কোনো ভোটই না হওয়ার কারণে এদেশের মানুষ ভোটের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলে। অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোট দেওয়ার, কিন্তু তারা ভোটার হওয়ার আগ্রহী তারা অন্তরে ধারণ করতো না। যে যুব সমাজের মাধ্যমে এই পরিবর্তন এসেছে, অবশ্যই তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা। এর জন্য যৌক্তিক যে সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে আমরা দেওয়ার পক্ষে। আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই। পাশাপাশি এবারকার এই যুদ্ধটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই, প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ সংশ্লিষ্ট দেশের এমবেসির মাধ্যমেই সরকারকে গ্রহণ করতে হবে। কেউ যদি দেশে এসে করতে চায়, শুধু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য একজন নাগরিকের দেশে আসার প্রয়োজন নেই। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে ওখানে থেকেই এটা সম্ভব। আমরা এও দাবি জানাই তাদেরকে যেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেই আগামী নির্বাচন সম্পন্ন করা হয়। প্রিয় দেশবাসী, দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় আগাচ্ছে, তখন আমরা লক্ষ্য করছি যে এই দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষর দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থ করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দেয়। তাদের এই অপপ্রয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে। আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করবে না, তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণকর। আমরা একটা সুন্দর, শান্তিপূর্ণ, মানবিক দেশ চাই। আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই। আমরা একটা জাস্ট সোসাইটি চাই, সুবিচারপূর্ণ একটা সোসাইটি চাই এবং আমরা আমাদের যুবকদেরকে এদেশের উন্নয়নের কারিগর হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সমাজ পরিচালনার দায়িত্ব আমরা ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দিতে চাই। সেই বাংলাদেশ গঠনে, এমন একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনে আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সম্মান রেখে সকলকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের যে প্রয়াস, সেই প্রয়াসে আমরা দেশবাসীর পরামর্শ চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, পাশে চাই, সাথে চাই। আমরা আশাবাদী প্রিয় দেশবাসীর সহযোগিতা পেলে ইনশাআল্লাহ একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। এই জন্যে আমরা দেশপ্রেমিক সকল শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই, বরঞ্চ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে। আল্লাহ তাদেরকে ব্যর্থ করে দিবেন ইনশাআল্লাহ। তাই আরেকবার আমি জাতিকে জাতীয় স্বার্থে দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। দর্শক, আপনারা আমিরে জামাতের ভিডিওটা দেখলেন, তো আমিরে জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নিত্য নতুন এরকম জামাত শিবিরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।